দর্শক, এই বিষয়ে আমরা কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর আলম, স্বাগত আপনাকে। আপনার কাছে শুরুতে জানতে চাই, পেন্টাগনের যে হামলা, এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিতে কতটা ব্যাহত করতে পারছে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে ধন্যবাদ। পেন্টাগনের হামলা কতটুকু ব্যাহত করতে পেরেছে এটা জবাব পেন্টাগন থেকে দিয়ে দেওয়া হয়েছে, এবং যে কথাটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন যে পেন্টাগনের দেয়া এই বিবরণটি যেটি বা যে দাবিটি করছে এটি সঠিক নয়, অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেই খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পেন্টাগন দুই পক্ষের মধ্যে এটা নিয়ে এক ধরনের তর্ক বিতর্ক চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটি বলছেন সেটি তিনি রাজনৈতিক এক ধরনের উদ্দেশ্য নিয়ে এই কথাটি বলছেন, কেননা তিনি যদি এই কথাটি বলেন যে পেন্টাগন যে কথা বলেছে এটি সঠিক, তাহলে তিনি আভ্যন্তরীণভাবে এক ধরনের চাপের মুখে পড়বেন। তিনি ইরানে যে আয়োজন করে হামলাটি পরিচালনা করলেন তার জি-2 বোমারু বিমান দিয়ে, সেই হামলাটির বৈধতা নিয়ে একটি প্রশ্ন থেকে যাবে, যেটি বলা হয়েছে 125টি বোমা বিমান এখানে হামলায় অংশগ্রহণ করেছে। সুতরাং এই সবকিছু মিলে এখন যে জায়গাটায় দাঁড়িয়েছে, পেন্টাগন বলেছে, পেন্টাগন নিজে থেকে দাবি করছে যে এটি করা সম্ভব হয়নি, এবং যেটি বলা হয়েছে যে ইরান যদি সত্যিকার অর্থেই এটিকে সরিয়ে দিতে সক্ষম হয়ে থাকে, তাহলে তারা আগামী কয়েক মাসের মধ্যেই বা অল্প সময়ের মধ্যেই তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট যে কর্মসূচি তাদের রয়েছে সেটি চলমান থাকবে। সেন্ট্রিফিউজের কথা বলে সেন্ট্রিফিউজ গুলোকে তারা সচল করে সেইগুলোকে আবারও যদি ইউরেনিয়াম এনরিচমেন্টের মাধ্যমে, ইরানের জন্য একটি বড় শিক্ষা এখানে হয়েছে এভাবেই যে তারা এখন পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা যদি খুব দ্রুত অর্জন করতে পারে, তাহলে পরমাণু বোমা তৈরি করার ক্ষেত্রে তারা পিছপা হবে না। কেননা ইসরায়েলের এই যে হামলাটি ইরানের উপর আকস্মিকভাবে অতর্কিতভাবে হয়েছে, এটি ইরানের জন্য এই বিষয়টিকে আরো জাস্টিফাই করে তুলল। ইরানের মানুষজন, ইরানের সরকার, তাদের পক্ষ থেকে একটি নতুন ধরনের একটি আর্ট থাকবে ইরানের জন্য। ইরানের যদি আত্মরক্ষা করতে হয়, ইরানের চারপাশে যে চারপাশে না, ইরানের পাশে যে ইসরায়েল রয়েছে এবং ইসরায়েলের একটা প্রক্সি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই ইরানকে ইরানের দুর্বলতার জায়গায় বিন্দু তারা ছাড় দিবে না। সুতরাং তাদের জন্য সবচেয়ে বড় একটি উদ্দেশ্য থাকবে এখন থেকে, তারা এই পরমাণু কর্মসূচি এটিকে চলমান রাখে, যেটি ইরানের পরমাণু কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা পরমাণু কর্মসূচি এই সূচি থেকে তারা দূরে চলে যাবে না, এটিকে চলমান রাখবে। ডক্টর আলম, মানে এই যে এই ধরনের হামলাগুলো, এগুলো কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কিনা, নাকি যদি আমরা বলি যে আমেরিকার নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে এটি ন্যায্য, কি বলবেন? না, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তো স্পষ্টভাবেই হয়েছে। আপনি দেখেন জাতিসংঘ সনদের আর্টিকেল 2/4 যেখানে বলা হয়েছে যে কোন রাষ্ট্রের এই ক্ষমতা নেই যে অন্য কোন রাষ্ট্রের ভূখণ্ডগত সার্বভৌমত্ব কিংবা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স যেটি রয়েছে সেই জায়গাটিতে হামলা করে। সুতরাং ইসরায়েল যে হামলাটি ইরানে পরিচালনা করেছে সুস্পষ্টভাবেই জাতিসংঘ সনদের আর্টিকেল 2/4 যেটি আছে সেটিকে তারা ভায়োলেট করেছে। অন্যদিকে আমরা যদি ইরানের পাল্টা হামলাকে জাস্টিফাই করতে যাই, ইরানের পাল্টা হামলাটি হয়েছে এক ধরনের আত্মরক্ষার তাগিদ থেকে। সেখানেও কিন্তু জাতিসংঘ সনদের 53 সেখানে স্পষ্ট করে বলে দিয়েছে, কোন রাষ্ট্র যদি আত্মরক্ষার প্রয়োজন অনুভব করে কিংবা বহিঃশক্তির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে চায়, তাহলে সেটি চাওয়ার তার বৈধ অধিকার রয়েছে। সুতরাং আমরা এখানে যেটি দেখি, ন্যায় নীতির মানদণ্ড থেকে যদি বিষয়টিকে বিবেচনা করতে যাই, তাহলে আমরা মনে করি যে ইসরায়েলের যে হামলাটি ইরানের উপর সংঘটিত হয়েছে এবং সেই হামলার রেশ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যে হামলাটি পরিচালনা করেছে, শুধু ইসরায়েল নয়, এখানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এখানে আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটিয়েছে। অপরদিকে আমরা ইরানের যে পাল্টা আক্রমণটি যেটি দেখবো, সে পাল্টা আক্রমণটিকে আমরা এইভাবেই জাস্টিফাই করতে পারি আন্তর্জাতিক আইনের দৃষ্টিভঙ্গি থেকে, ইরান তার আত্মরক্ষার তাগিদ থেকে পাল্টা হামলা করে জবাব দিয়েছে। সেক্ষেত্রে আমাদের দেশ বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর জন্য এই ধরনের ঘটনাগুলো ভূ রাজনৈতিক কি ধরনের বার্তা দেয়? না, ভূ রাজনীতিতে যে বার্তাগুলো দিচ্ছে আমাদের জন্য সবচেয়ে যে বাজে মেসেজ গুলো আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে বিষয়গুলো আমরা এতদিন যাবৎ চর্চিত বলে দেখিয়ে এসেছি বা জেনে এসেছি যে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বা জাতিসংঘ সনদের দৃষ্টিতে ক্ষুদ্র হোক বড় হোক, প্রত্যেকটা রাষ্ট্র তার সার্বভৌমত্বের বলে তারা নিজ নিজ যে ক্ষমতার চর্চা, নিজ নিজ আভ্যন্তরীণ বিষয়ে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা চর্চা করে আসছে। কিন্তু আজকে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো সহ প্রত্যেকটা দেশের জন্য যে বার্তা আসছে, এখানে যে সেই বার্তাটি হচ্ছে মাইট ইজ রাইট, অর্থাৎ শক্তির
জোরে আপনি চাইলেই আন্তর্জাতিক ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলতে পারেন, যেমনটি অবশ্য এর আগেও হয়েছিল। আমরা 2003 সালে যেটি দেখেছিলাম ইরাকের ক্ষেত্রে, ইরাকের মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে আগ্রাসনটি করা হয়েছিল, সেখানে IAEA এবং জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র তৈরি হচ্ছে না, ব্যবহার তো হচ্ছেই না। তারপরেও কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট একতরফা ভাবে ইরাকের উপর হামলা পরিচালনা করেন এবং ইরাককে ধ্বংসস্তূপে পরিণত করে ইরাকে তাদের নিজেদের পছন্দ মতো একটি সরকার ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছেন, যেটি আমরা বর্তমান সময়ে গাজার ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি। গাজাতে যেভাবে নিরীহ মানুষকে, নারী পুরুষদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, হসপিটাল, রিলিফ সেন্টার সহ যেসব জায়গাগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে, বুঝতে এই পেরেছি সমস্ত বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ ডক্টর ফরিদুল আলম। দর্শক আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।